শুক্রবার ভোর শহর তখনও পুরোপুরি ঘুম ভাঙেনি, কিন্তু কলকাতার রাজনৈতিক অন্দরে যেন একটা অদৃশ্য অ্যালার্ম বেজে উঠল। একই সঙ্গে শহরের দুই প্রান্তে দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তৎপরতা। একদিকে আয়কর দফতরের হানা, অন্যদিকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের একযোগে অভিযান। ঘটনাগুলো কি নিছকই কাকতালীয়, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরো বড় কোনো পরিকল্পনা? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষের আলোচনায়। রাসবিহারীর বিদায়ী বিধায়ক তথা তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারের বাড়িতে ভোরবেলা আয়কর দফতরের তল্লাশি যেন এই পুরো ঘটনার কেন্দ্রবিন্দু। মনোহরপুকুর রোডে তার বাসভবনে যখন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে তদন্তকারীরা ঢুকলেন, তখন অনেকেই প্রথমে বিষয়টিকে নিয়মিত তদন্ত হিসেবে দেখেছিলেন। কিন্তু খুব অল্প সময়ের মধ্যে পরিস্থিতি বদলাতে শুরু করে, কারণ একই সময় শহরের অন্য প্রান্তে ইডির হানা, মার্লিন গ্রুপের একাধিক ঠিকানায় এ যেন একটা সমান্তরাল অভিযান। প্রশ্নটা সেখানে, দুটো আলাদা সংস্থা, দুটো আলাদা তদন্ত, কিন্তু সময় এক। এটা কি নিছক প্রশাসনিক কাকতালীয়, নাকি সুপরিকল্পিত এক সিঙ্ক্রোনাইজড অপারেশন? রাজনৈতিক মহলের একাংশের মতে এই ধরনের একচোখে অভিযান সাধারণত খুব হিসেব করেই করা হয়, কারণ এতে শুধু আইনি বার্তা নয়, রাজনৈতিক বার্তাও পৌঁছে যায় অনেক দূর পর্যন্ত। দেবাশিস কুমারের বাড়িতে তল্লাশি কেন, তার স্পষ্ট উত্তর এখনো সামনে আসেনি। কিন্তু ঘটনা প্রবাহের দিকে তাকালে দেখা যাচ্ছে গত কয়েক সপ্তাহ ধরে তাকে একাধিকবার তলব করেছে ইডি। জমি সংক্রান্ত একটা মামলায় তাকে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়েছিল 1 এপ্রিল, 3রা এপ্রিল এবং 9 এপ্রিল। এই তিনটে তারিখ আলাদা করে উল্লেখযোগ্য। একের পর এক তলব, তারপর হঠাৎই আয়কর হানা। এই ধারাবাহিকতাই এখন সন্দেহের কেন্দ্রবিন্দু। আমাদের প্রতিনিধি তাপস সেনগুপ্ত কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন শোনাই আগে আপনাদের। দেখো, আজ ভোরবেলা থেকেই দেবাশিস কুমার, যিনি তৃণমূল কংগ্রেসের একজন বর্ষীয় নেতা, তার বাড়িতে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের তরফ থেকে রেড করা হয় এবং বর্তমানে প্রায় দুটি জায়গাতে রেড চলছে। একটি দেবাশিস কুমারের বাড়ি এবং এটি হলো নির্বাচনী কার্যালয়। এই নির্বাচনী কার্যালয়তেও কিন্তু এই রেড এই মুহূর্তে জারি রয়েছে এবং এখানেও আধিকারিকরা পৌঁছেছেন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের। এবং দেবাশিস কুমার, তুমি দেখতে পাচ্ছ ভেতরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এখানে উপস্থিত রয়েছেন এবং গোটা নির্বাচনী কার্যালয়কে কার্যত সিল করে দেওয়া আছে। আমি একটু আগেই এখানে সম্পূর্ণভাবে তালা লাগিয়ে দেওয়া হয়, চেন দিয়ে এটি তালা লাগিয়ে দেওয়া হয়, যাতে ভেতরে কেউ ঢুকতে না পারে এবং ভেতর থেকে বাইরে কেউ আসতে না পারে। এবং দেবাশিস কুমারের বাড়ি এখান থেকে কয়েকশো মিটার দূরত্বে, সেখানেও এই মুহূর্তে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের আধিকারিকরা রয়েছেন। সেখানে বেশ কিছু কাগজপত্র তারা খতিয়ে দেখার জন্য আজকে হঠাৎই সকালবেলা এসে উপস্থিত হন এবং দেবাশিস কুমার সেখানে উপস্থিত রয়েছেন এবং যেটা জানা যাচ্ছে যে তিনি সহযোগিতা করছেন। কিছু প্রশ্ন তাকে করা হয়েছে, সেই প্রশ্নের উত্তর খুঁজছেন বা ইনকাম ট্যাক্সের আধিকারিকরা। এর পাশাপাশি এমন কিছু কাগজ তারা পেয়েছেন, কিছু ট্রানজ্যাকশন পেয়েছেন, যে ট্রানজ্যাকশন সম্পর্কে তারা বিস্তারিতভাবে দেবাশিস কুমারের থেকে জানতে চাইছেন। জানা যাচ্ছে যে কুমার সাহা আর অপর এক তৃণমূল কংগ্রেস নেতা, তার বাড়িতেও এই মুহূর্তে ইনকাম ট্যাক্সের একটি টিম গেছে। সার্বিকভাবে বলা যায় যে নির্বাচনের প্রাক্কালে পশ্চিমবঙ্গে আরও একবার তৃণমূল কংগ্রেস নেতাদের বাড়িতে সকাল থেকে এই কেন্দ্রীয় এজেন্সির যে রেড চলছে, সেই রেড কিন্তু আবারও পশ্চিমবঙ্গে যে রাজনৈতিক পরিস্থিতি, তাতে আমরা দেখছি যে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস একে অপরের সম্মুখ সমরে দাঁড়িয়ে রয়েছে। এই রেড কার্যত বলাই যায় যে আবারও একটি নতুন বিতর্কের সৃষ্টি করতে চলেছে। নির্বাচনী কার্যালয় বা তার বাড়ির বাইরে কিন্তু এই তৃণমূল কংগ্রেসের সমর্থকরা নেই। তারা কিছুক্ষণ আগে এসেছিলেন এবং কিছুক্ষণ তারা স্লোগান দেন, স্লোগান দেওয়ার পর তারা এখান থেকে চলে যান। এবং তোমাকে কার্যত দেখাবো যে তার নির্বাচনী কার্যালয়ের বাইরে কার্যত শূন্য এবং তার বাড়ির সামনেও বিশেষ কোনো সমর্থকদের জমায়েত নেই। যেটা আমাদের সামনেই যেটা বলা হলো যে তৃণমূল কংগ্রেসের কোনো নেতা এসেছিলেন, স্থানীয় নেতা, তিনি সমর্থকদের কাছে আর্জি জানান যে তারা যেন বাড়ির সামনে কোনো রকমভাবে জটলা না করেন, বাড়ির সামনে ভিড় না করেন। এবং তার পরবর্তী সময়তে আমরা দেখি যে তৃণমূল কংগ্রেসের সমর্থকরা তারা এখান থেকে চলে যান, কারণ কার্যত তৃণমূল এই মুহূর্তে যে রেড চলছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের, এই রেড হওয়ার ফলে এমন কোনো পরিস্থিতি তৃণমূল কংগ্রেস চায় না যেটা তাদের বিরুদ্ধে যাক। সেক্ষেত্রে অতীতে যে ধরনের ঘটনা আমরা দেখেছি, সেই ধরনের ঘটনা পুনরাবৃত্তি যাতে না হয়, তাই জন্য তৃণমূল কংগ্রেস সমর্থক যারা ছিলেন তাদেরকে বাড়ির সামনে থেকে এবং কার্যালয়ের সামনে থেকে চলে যেতে বলা হয় এবং তারপর তারা চলে যান। কার্যত এই মুহূর্তে শুনশান এবং শূন্য। অন্যদিকে মার্লিন গ্রুপের বিরুদ্ধে ইডির অভিযানও কম গুরুত্বপূর্ণ নয়। শহরের অভিজাত এলাকায় অবস্থিত একাধিক ঠিকানায় একযোগে তল্লাশি, ডিজিটাল লেনদেনের তথ্য উদ্ধার, জমি চুক্তিতে অসঙ্গতির অভিযোগ, সব মিলিয়ে এটা নিছক কোনো ছোটখাটো তদন্ত নয়, বরং বড়সড় আর্থিক অনিয়মের ইঙ্গিত দিচ্ছে। তদন্তকারীদের দাবি, জমি কেনাবেচার ক্ষেত্রে ডিসি পল গ্রুপের ভূমিকা নিয়েও সন্দেহ রয়েছে, অর্থাৎ এখানে একটা জটিল আর্থিক জাল থাকতে পারে।
যেখানে রাজনীতির রিয়েল এস্টেট এবং অর্থ লেনদেন সবকিছু এক সূত্রে গাঁথা। আর ঠিক এই জায়গাতেই তৈরি হচ্ছে ষড়যন্ত্রের গন্ধ। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন এই ধরনের তদন্ত অনেক সময় শুধু আইনি প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং এটা হয়ে ওঠে রাজনৈতিক চাপ সৃষ্টির হাতিয়ার। বিশেষ করে নির্বাচনের মুখে এমন ঘটনা ঘটলে তার প্রভাব আরও গভীর হয়। রাসবিহারী কেন্দ্রটা এমনিতেই হাই প্রোফাইল আসন। সেখানে তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারের বিরুদ্ধে বিজেপি প্রার্থী হিসেবে রয়েছেন স্বপন দাশগুপ্ত। ফলে লড়াইটা শুধু ভোটের নয়, মর্যাদারও। এই প্রেক্ষাপটে হঠাৎ করে আয়কর হানা, এটা কি শুধুই তদন্ত নাকি নির্বাচনী সমীকরণে প্রভাব ফেলার চেষ্টা? তৃণমূলের একাংশের দাবি এটা একটা পরিকল্পিত পদক্ষেপ। তাদের অভিযোগ বিরোধী পক্ষকে সুবিধে পাইয়ে দিতেই এই ধরনের অভিযান চালানো হচ্ছে। মতিলাল নেহেরু রোডে পার্টি অফিস ঘিরে যে বিক্ষোভ তৈরি হয়েছে সেটাও এই সন্দেহকে আরও উস্কে দিচ্ছে। তৃণমূল কর্মীদের অভিযোগ সেখানে থাকা গুরুত্বপূর্ণ ফাইল কপি করা হচ্ছিল, এমনকি ফাইল চুরির অভিযোগও তোলা হয়েছে। যদিও এই অভিযোগের কোনো স্বাধীন প্রমাণ এখনো সামনে আসেনি, কিন্তু রাজনৈতিক উত্তেজনা তাতে এতটুকুও কমেনি। একজন বিক্ষোভকারী সরাসরি অভিযোগ করেছেন তালা ভেঙে ভেতরে ঢোকা হয়েছে এবং গুরুত্বপূর্ণ নথি হাতিয়ে নেওয়ার চেষ্টা চলছে। তার কথায় এটা শুধু তল্লাশির নয়, এটা একটা গভীর চক্রান্ত। এই বক্তব্য হয়তো আবেগপ্রসূত, কিন্তু প্রশ্নটা থেকেই যাচ্ছে, তল্লাশির প্রক্রিয়া কতটা স্বচ্ছ ছিল? এখানেই এসে বিষয়টা আরও জটিল হয়ে ওঠে, কারণ গণতান্ত্রিক ব্যবস্থায় তদন্তকারী সংস্থাগুলোর নিরপেক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু যখনই কোনো নির্দিষ্ট রাজনৈতিক সময়ের সঙ্গে মিলিয়ে এই ধরনের অভিযান ঘটে, তখন সেই নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। ঘটনাচক্রে এর ঠিক আগের দিনই তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি প্রকাশ্যে আশঙ্কা করেছিলেন যে নির্বাচনের আগে তাদের নেতাকর্মীদের গ্রেফতার করা হতে পারে। তিনি বলেন, কখন কাকে গ্রেফতার করবে সব নির্দেশ দেওয়া আছে। এই মন্তব্যের পরদিনই এই ধরনের অভিযান, এটা কি নিছকই কাকতালীয়? রাজনৈতিক মহলের একাংশ বলছে এই পুরো ঘটনা প্রবাহকে আলাদা আলাদা করে দেখলে ভুল হবে, বরং এটা একটা বৃহত্তর চিত্রের অংশ, যেখানে কেন্দ্রীয় সংস্থাগুলোর ভূমিকা, নির্বাচনী রাজনীতি এবং প্রশাসনিক সিদ্ধান্ত সবকিছু একসঙ্গে জড়িয়ে রয়েছে। আরও একটা গুরুত্বপূর্ণ দিক হলো এই ধরনের অভিযান সাধারণ মানুষের মনে কী প্রভাব ফেলছে। একদিকে কেউ ভাবছেন দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে, অন্যদিকে কেউ দেখছেন এটা রাজনৈতিক প্রতিহিংসার প্রকাশ। এই দ্বন্দ্বই আসলে গণতন্ত্রের সবথেকে বড় চ্যালেঞ্জ। তদন্ত শেষ হলে কি বেরিয়ে আসবে সেটা এখন দেখার, কিন্তু তার আগে এই ঘটনা একটা বড় প্রশ্ন তুলে দিয়েছে। ভারতের গণতান্ত্রিক কাঠামোয় তদন্তকারী সংস্থাগুলোর ভূমিকা ঠিক কোথায় দাঁড়িয়ে? দেবাশিস কুমারের বাড়িতে তল্লাশি, মার্লিন গ্রুপে ইডি অভিযান, পার্টি অফিস ঘিরে বিক্ষোভ, সবকিছু মিলিয়ে যেন একটা অদৃশ্য সুতোয় বাঁধা। সেই সুতো কি শুধুই আইনের, নাকি তার সঙ্গে জড়িয়ে আছে রাজনীতির সূক্ষ্ম হিসেব? উত্তর এখনো অজানা, কিন্তু এতটুকু স্পষ্ট, এই ঘটনা নিছক একটা দিনের খবর নয়, বরং এটা এমন এক গল্প যার পরবর্তী অধ্যায়ে লিখবে তদন্ত, রাজনীতি এবং সময়, এই তিনে মিলে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।